শাকিব খানের পারফরমেন্স শুনে ওয়াক হতেন নায়ক মান্না। ইয়েস বন্ধুরা, চলে এসেছে নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। আর আমার প্রথম কথাতেই হয়তো বুঝে গিয়েছেন যে আসলে আজকে কার ভিডিও রিয়াকশন করতেছি। তো আজকে আবারও আমাদের প্রিয় আরেকজন নায়ক মান্না সম্পর্কে একটি ইন্টারভিউয়ে কথা বলেছেন আরেকজন পরিচালক শাফিউদ্দিন শাফি। তো উনি নায়ক মান্না এবং শাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছেন। তো চলুন আসলে আজকে সেই ভিডিওটি রিয়াকশন করে নেই। 1 2 3 রিয়াকশন। নায়ক মান্না বলতো আচ্ছা সাকিব খান বলে উনি তোমার হচ্ছেন কাছে এত টাকা শাফিউদ্দিন চাইছে, শাফি। অবাক হয়ে যেত। দিন দিন সাকিব খান টাকা বাড়াইতেছে। মান্না ভাই হিট হওয়ার পরে 5-7 বছর পর্যন্ত ওনার রেমুনারেশন 1 টাকাও বাড়ায় নাই, টাকা কমও নিচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্রের মানে আপামর আচ্ছা, ভিডিওর প্রথমে দর্শকদের হুক কাছে দেওয়া হয়েছে। প্রিয় যে সুপার ডুপার হিট নায়ক ছিল নায়ক মান্না, তার জন্মদিন। তার জন্ম তো আমি আসলে সরি আছি, এই ইন্টারভিউটি আমি যখন ভিডিও করতেছি তার চেয়ে প্রায় 3 সপ্তাহ আগে। আর এটি নায়ক মান্নার জন্মদিনে আসলে এই ইন্টারভিউটি নেওয়া হয়েছিল। যদিও আমি বেশ কিছুদিন পরে আসলে এটি রিয়াকশন করতেছি এবং আপলোড করতেছি। তো যাই হোক, এটা আসলে আপনারা একটু মিলিয়ে নেবেন। ওকে। দিনে তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি। সেই সাথে এখনও যারা তাকে মনে রেখেছেন, দর্শকরা মনে রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলি আজকে মান্না ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন মান্না ভাই। এখন মান্না ভাই নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে তো আসলে সারাদিনই লেগে যাবে। আচ্ছা, কারণ আমি মান্না ভাইকে নিয়ে মনে হয় 6-7টা সিনেমা করেছি, বেশিও হইতে পারে কম বেশি হইতে পারে, এই মুহূর্তে মনে নেই। ওনার এক একটা সিনেমাতে এক এক ধরনের অভিজ্ঞতা বা এক এক ধরনের মান্নাকে দেখেছি, চিনেছি। চরিত্র অনুযায়ী সে কী করতে পারে, কতটুকু ডেডিকেটেড ছিল, মানে যতই দিন গেছে যতই ছবি করেছি এগুলা বুঝতে পেরেছি। তবে আমি মান্না ভাইকে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি যে কারণে তার প্রতি আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, যে একদিন একটা ঘটনা বলি যে উনি এই চলচ্চিত্র ছাড়া বাইরের অন্য কোনো কথা পছন্দ করতো না। একদিন এফডিসিতে কী কারণে বিদ্যুৎ চলে গেছে, এফডিসিতে কিন্তু 2টা লাইন ছিল, একটা চলে গেলে আরেকটা থাকতো, কিন্তু তারপরও 2টা লাইন একদিন চলে গেলো, আমরা বসে গল্প করতেছি, হঠাৎ করে মান্না ভাই ওখানে এসে বসলো। হেই মিয়া, সিনেমার মানুষ, সিনেমা ছাড়া অন্য কিসের গল্প, সিনেমার গল্প করো। মানে আমরা বসে বসে বন্ধু বান্ধব নিজেদের অতীত স্মৃতি নিয়ে কি এবং জসিম, যেটা শুনেছি যে এই দুইজন নায়ক অনেকেই বলেছেন, তাদের সিনিয়র এবং জুনিয়র, তাদের সমসাময়িক অনেকেই বলেছেন যে এই দুজন মানুষ আসলে 24 ঘন্টা সিনেমা নিয়েই ভাবতেন। কিশোরকালের গল্প বলতেছিলাম, উনি এসে বলে না সিনেমার গল্প বলো, এই সিনেমার কি, এই সিনেমার কি, এগুলো বলো। এই যে তার সিনেমার প্রতি যে তার অগাধ এই ভালোবাসাটা, এইটা ওই দিন মানে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। আমরা এমনিও জানতাম উনি যে ধরনের কথাই বলতো সিনেমা রিলেটেড হইতো। আর সিনেমার আরেকটা বিষয় আমাকে সবচেয়ে অভিভূত করতো, যেটা হইলো বাংলাদেশে যত সিনেমা হল ছিল তখন, মানে রিলিজ হল প্রায় 80-90টা রিলিজ হল ছিল। রিলিজে যে সিনেমাগুলো রিলিজ হইতো, ওই প্রত্যেকটি সিনেমা হলের ব্ল্যাকারদের ফোন নাম্বার ওনার কাছে ছিল। ওয়াও! এটা একটা অলৌকিক ব্যাপার, মানে কোন সিনেমা কত ব্ল্যাকার বলতে বুঝতে পারতেছেন, মানে সিনেমা হলের সামনে কিছু লোক ব্ল্যাকে টিকিট বিক্রি করতো। যারা একটু বেশি দামে টিকিট বিক্রি করতো, কিন্তু অনেক সময় আছে কাউন্টার তার সময় মতো বন্ধ হয়ে গেলে তখন এদের কাছ থেকে টিকিট নিয়ে সিনেমা হলে সিনেমা হলের ভিতরে যেতে হতো। তো এটাকে আসলে ব্লেকার বলে। হয়তো এখন অনেকেই এটা চিনবেন না বা জানবেন না, কারণ এখন তো আর সিনেমা হলের সেই অবস্থা নাই এবং অনেকেই সিনেমা হলে যান না। তো মানে আমরা দেখেছি যে প্রচুর ব্লেকার, 20-25 জন ব্লেকার তারা টিকিট বিক্রি করতো। এটা আগে সিস্টেমই ছিল এরকম। টাকা বিক্রি হয়েছে কোন শোতে, উনি ব্ল্যাকারদের কাছ থেকে ফোন করে জানতো, অথবা ব্ল্যাকাররা তাকে জানাইতো। মানে এটা হইলো টোটাল তথ্যটা একমাত্র ওনার কাছেই পাওয়া যেত।
তো উনি একটু চলচ্চিত্র রাজনীতিও করছে। ওনার এগুলোর উদ্দেশ্য হইল ফিল্ম যে পলিটিক্স। যদি ছবিটা ওনার হইতো তাহলে তো এটা খুব দ্রুত পাবলিসিটি হয়ে যেত ইন্ডাস্ট্রিতে, আর ওনার না হইলে উনি চাইবা যাইত, মানে বলতো না। আর ওনার এই একদম শেষের দিক দিয়ে ওনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছিল সাকিব খান। সাকিব খান। বলতো আচ্ছা এই সাকিব খান বলে তোমার কাছে এত টাকা চাইছে, মানে এ ধরনের একটা অবাক হয়ে যেত যে দিন দিন সাকিব খান টাকা বাড়াইতেছে। এটা বলা উচিত। তো আসলে মানে আমরা যেটি বুঝতে পারলাম যে নায়ক মান্না থাকতেই কিন্তু শাকিব খান কিন্তু তার যে পারিশ্রমিকটা আছে সেটা মানে দিন দিন বাড়াইতেছিলেন। আর সেই সময় মান্না সম্ভবত 5 থেকে 6 লাখ টাকা এরকম নিতেন। ওই হচ্ছে কিনা জানি না, কিন্তু মান্না ভাইয়ের বলার উদ্দেশ্য এটাই, মান্না ভাই হিট হওয়ার পরে 5-7 বছর পর্যন্ত ওনার রেমুনারেশন 1 টাকাও বাড়ায় নাই, এই জন্য এটা বলা। আরেকটা জিনিস, একটা ছবিতে আমার কাছ থেকে টাকা কমও নিছে, যে অশ্লীলতার যুগে তুমি আমার নিয়ে সিনেমা বানাই দিয়েছ, তুমি না 1 লাখ টাকা কম নেবো তোমার কাছ থেকে। অনেক তো সাপোর্ট এই যে করতেন তিনি। গুণটা, এই গুণ আসলে আমি সব শুনেছি সেই সময় একটি ইন্টারভিউতে দেখেছিলাম যে নায়ক মান্না তিনি মানে একজন প্রযোজককে, সেই প্রযোজকের মানে মানে নামটার হয় নাই, সেই প্রযোজক যাতে নতুন একজন প্রযোজক তৈরি হয় এই জন্য তিনি একদম ফ্রিতে তিনি একটি ছবি করে দিয়েছিলেন। সম্ভবত ওনার বন্ধুই ছিলেন, তো নামটা এখন আমার মনে নেই। সেই সময় আসলে একটি ইন্টারভিউতে দেখেছিলাম। থাকে না, এবং তার এই গুণের কারণে তার শিল্পী সত্তার বাইরে কিন্তু এই গুণটা, এই গুণের কারণে হোক যে কোনো কারণেই হোক, আল্লাহ কিন্তু একটা খেলা দেখাই দিছে তার মৃত্যুর পরে। ও আমরা তার ডেড বডি যখন এফডিসিতে আসলো, তখন এফডিসির বাইরে মানে এত মানুষ, এই জনপ্রিয়তা। শাপলা চত্বর থেকে 7 রাস্তায় মগবাজার মোড় পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতে পারে নাই। মানে পুলিশ র্যাব মানে আইন শৃঙ্খলা বাহিনী কেউ কিন্তু কাউকে সরাইতে পারে নাই। এফডিসি থেকে তার ডেড বডি নিয়ে যাওয়ার কথা ছিল শহীদ মিনারে, সময় চলে যাচ্ছে, নিতে পারতেছে না। তখন একটা মাইকের ব্যবস্থা করা হইলো এফডিসির গেটে, মাইক দিয়ে আমাদের কাজী হায়াত, সম্মানিত শ্রদ্ধেয় পরিচালক কাজী হায়াত ভাই মাইক দিয়া সবার কাছে কান্না করে অনুরোধ করছে যে আপনারা গেটটা ছাড়েন, মান্নার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, ডেড বডি দিয়ে রক্ত বেরোচ্ছে কান দিয়ে, আপনারা যদি না সরেন আমরা ডেড বডি বের করতে পারছি না। সেদিন তারপরও কি আধা ঘন্টা 1 পরিমাণ ঘন্টা মানুষ রিকোয়েস্ট মানে করার পরে কিন্তু মান্না ভাই ডেড জড়ো বডিটা হয়েছিল এফডিসি সেখানে। থেকে বের হইতে দিছে। এই যে ভালোবাসাটা, এটা কিন্তু অকৃত্রিম ভালোবাসা, কেউ কিন্তু কাউরে ডাইকে আনে নাই। ঢাকা শহর খুব মিস প্রচণ্ড করি ওনাকে। যানজট তৈরি হয়েছে, এবং এত মানুষের কারণে মান্না ভাইয়ের ডেড বডিটা শহীদ মিনারে নিতে পারে নাই। আমি শুনেছি ঢাকা থেকে টাঙ্গাইলে ওনার এলেঙ্গা পর্যন্ত মানে ওনার উপজেলা পর্যন্ত বা বাড়ি পর্যন্ত মানে রাস্তার দুই পাশে মানুষ ছিল। আসলে আমার মানে লোম খাড়া হয়ে যাচ্ছে এরকম অবস্থা যে রাস্তার দুই পাশে মানুষ, নায়ক মান্নার লাশ ওইদিকে যাবে, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত মানে রাস্তায় মানুষ দাঁড়িয়েছিল। নায়ক মান্নার লাশ এইদিকে যাবে, তারা দেখবে। বুঝতেই পারতেছেন কী পরিমাণ ভালোবাসা। তো এরকম ছিল আমাদের মান্না ভাই। আমি আসলে এত খুবই জনপ্রিয় গর্বিত, মানুষ। মান্না ভাইকে নিয়ে অনেকগুলো সিনেমা করেছি, তার সাথে অনেক সময় কাটিয়েছি। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। তো যাই হোক বন্ধুরা, আমরা শাফিউদ্দিন শাফির কাছ থেকে আসলে নায়ক মান্না সম্পর্কে অনেক কিছু জানলাম, এবং আসলে এই ভিডিও টাইটেলটি ছিল যে শাকিব খানের পারিশ্রমিকের বিষয় নিয়ে। সেই সময় মান্না তিনি কিছুটা আশ্চর্য হতেন যে শাকিব খান এত পারিশ্রমিক নিচ্ছে। তো শাকিব খান অবশ্যই ট্যালেন্ট একজন অ্যাক্টর, এবং তিনি আসলে কাউকে ছাড় দেন নাই আমার কাছে মনে হয়েছে। মানে তিনি দেখেছেন যে তার ছবি চলতেছে, তিনি রেমুনেশন যেটা ফিল্মের ভাষায় বলা হয়, তো সেটি বাড়িয়ে দিয়েছেন। তো সেটা তার ব্যাপার, এবং তিনি শেষ পর্যন্ত আসলে কিছু কিছু ক্ষেত্রে টাকা বেশি নিতে, বেশি টাকা নিলে কাজটা অনেক ভালো হয়। আর শাকিব খান তো এখন আমাদের দেশে মেগা স্টার বা অনেকেই গ্লোবাল স্টার বলেন। তো যাই হোক মান্না ভাইয়ের কথা শুনে আসলে অনেক খারাপ লেগেছে। মান্না ভাইয়ের প্রায় ভিডিও আমি রিয়াকশন করি। ওইকে নিয়ে আমার উইশ লিস্টে আরও অনেক ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে রিয়াকশন করব। আর আসলে
তো যাই হোক, আসলে মানে আজকের রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।